প্রতি বছর কমবেশি ৩০ লাখ কন্টেইনার ও ৮ কোটি টন খোলা পণ্য হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। এর অন্তত ৭০%ই ঢাকাসহ সারা দেশের অন্যান্য এলাকার পণ্য। খোলা পণ্য সবচেয়ে বেশি পরিবহন হয় নৌপথে, লাইটার জাহাজের মাধ্যমে। ২০১২ সালের আগে শুধু সড়ক ও রেলপথই ছিল কন্টেইনার পরিবহনের মাধ্যম। এর মধ্যে সবচেয়ে খরচ কম নৌপথে। ঢাকার কাছে একটি বন্দর করা গেলে কন্টেইনার পরিবহনে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রচার বাজারে ছেড়ে কেরানীগঞ্জে পানগাঁও বন্দর প্রকল্পটি বাস্তবায়ন করে শেখ হাসিনা সরকার। ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি 4টি কন্টেইনার লাইটার জাহাজ কেনাসহ নতুন এই বন্দরের জন্য প্রায় ১,০০০ কোটি টাকারও বেশি খরচের নামে লুটপাট করে আওয়ামী সিন্ডিকেট। কিন্তু অপারেশনে আসার ১২ বছরেও কখনো লাভের মুখ দেখেনি বন্দরটি। উল্টো দিন দিন লোকসানের পাল্লা ভারী হতে হতে এখন কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম পানগাঁও নৌ রুটের পণ্য পরিবহন। অন্তর্বর্তী সরকার এই নৌপথকে চাঙ্গা করতে একাধিক কমিটি করলেও এখনো সুফল আসেনি। কমিটির দাবি, খরচ পোষাতে অধিক ভাড়া নির্ধারণ, সময় বেশি লাগা, কাস্টমস সহ অন্যান্য সেবার অপ্রতুলতা, সর্বোপরি বন্দর তৈরিতে স্থান নির্বাচনে ভুল করা সহ নানা কারণে এই টার্মিনাল ব্যবহারে আগ্রহ হারাচ্ছে আমদানি রপ্তানিকারকরা। বন্দর ব্যবহারকারীরা জানান, প্রতিদিন জাহাজ চলাচল না থাকায় পানগাঁও টার্মিনাল দিয়ে পণ্য আমদানি বা রপ্তানিতে সময় বেশি লাগে। সপ্তাহের ঠিক কোন দিন কখন এখানে জাহাজ ভিড়বে তার নিশ্চয়তা নেই। বিদেশ থেকে চট্টগ্রাম বন্দরে কোনো পণ্য নামানোর পর পানগাঁওমুখী জাহাজে তোলার জন্য 2 থেকে 3 দিন, আবার কখনো 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়া রাজধানী ঢাকার ব্যবসায়িক বা শিল্প অঞ্চল শহরের উত্তর অঞ্চলে অবস্থিত, কিন্তু পানগাঁও বন্দরের অবস্থান কেরানীগঞ্জে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নামিয়ে জাহাজ করে পানগাঁও টার্মিনালে এনে সেখান থেকে আবার ট্রাকে করে পণ্য ঢাকায় কিংবা অন্য কোনো গন্তব্যে নিতে হয়। এদিকে ব্যবহার কম হওয়ায় C&F ও শিপিং এজেন্ট, ব্যাংক, কাস্টমসের গতি বাড়েনি এখনো। ফলে টার্মিনাল থেকে কন্টেইনার বের করতে বেগ পেতে হয়। বিপরীতে রেল অথবা সড়ক পথে সময় লাগে কম। চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যান বলছে, গত বছর এই বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যের মাত্র 0.60% নৌপথে পানগাঁও এসে খালাস করা হয়েছে। রেলপথে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে এসেছে 3%। বাকি সব পণ্যই সড়ক পথে পরিবহন করা হয়েছে। একইভাবে পানগাঁও টার্মিনাল দিয়ে নৌপথে চট্টগ্রাম বন্দরে পণ্য রপ্তানির হার প্রায় একই। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, চট্টগ্রাম পানগাঁও নৌপথে কন্টেইনারের চাপ না থাকায় প্রতিদিন জাহাজ চালানো যাচ্ছে না। 2023 সালে এই রুটে 147টি ছোট আকারের কন্টেইনার জাহাজ চলাচল করলেও 2024 সালে সাকুল্যে জাহাজ চলেছে মাত্র 17টি। দিন দিন এই রুটের চাহিদা কমছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, পানগাঁও বন্দর ঢাকা শহরের অদূরে হলেও সেখানে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা আছে। এছাড়া রাত 8টার আগে কোনো কন্টেইনারবাহী লরি ঢাকা শহরে প্রবেশ কিংবা বের হতে পারে না। ফলে পানগাঁও বন্দর দিয়ে ইম্পোর্ট করতে আগ্রহী হচ্ছে না আমদানিকারকরা। 2017-18 অর্থবছরে 20,000 কন্টেইনার পরিবহন হলেও 2022-23 অর্থবছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,000 কন্টেইনার পরিবহন হয় পানগাঁও পোর্টের টার্মিনালে। তবে কাস্টমসের কড়াকড়ি ও নানামুখী জটিলতার কারণে 2023-24 অর্থবছরে কন্টেইনার পরিবহন আগের চেয়ে 25,000 কমে 10,000-এ নেমে আসে। স্থানীয় C&F ও শিপিং এজেন্টরা বলছেন, পতিত সরকারের দরবেশ খ্যাত সালমান এফ রহমানের নীল নকশায় পানগাঁও কন্টেইনার মুখ থুবড়ে পড়ে। এর পেছনে ছিল সালমানের দখলের লোলুপ দৃষ্টি। এই পরিকল্পনার অংশ হিসেবে 2022 সালে নৌ মন্ত্রণালয় থেকে জাহাজ ভাড়া নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন দেয়া হয়। পানগাঁও কাস্টমস এজেন্ট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বন্দরটি চালু হওয়ার পর সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল, ভালো আয়ও হতো। এরপরই সালমান এফ রহমানের কুনজর পড়ে এটির দিকে। তিনি পানগাঁও পোর্টে লোকসান দেখিয়ে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ব্যক্তিগত ব্যবসায় পরিণত করার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে 2022 সালে আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তা আবু নূর রাশেদ আহমেদকে পানগাঁও বন্দরের কমিশনার নিয়োগ দেন। পরে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে 2022 সালে জাহাজ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা বিদেশি মেইন লাইন অপারেটরদের জানিয়ে দেওয়া হয়।
আর জাহাজ ভাড়া বাড়ানোর ফলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক কন্টেইনারের 94% পণ্য পরিবহন হয় সড়কপথে। বন্দর সূত্র জানায়, তখনকার কমিশনার রাশেদ আহমেদ কাস্টমস ভ্যালুয়েশন রুলস অমান্য করে পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে শুল্ক আদায় করতেন। তিনি পণ্যের বক্স খুলে কাটাছেঁড়া করে ভিন্ন ভিন্নভাবে মূল্য নির্ধারণ করে আমদানিকারকদের হয়রানি করতেন, যা এখনও বলবৎ রয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে C&F এজেন্ট, শিপিং এজেন্ট ও ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ থাকায় বন্দরটি দিনে দিনে লোকসানে পরিণত হয়। এই লোকসানের সুযোগ নিয়েছে শিপিং ব্যবসায়ী সালমান এফ রহমানের নেতৃত্বে সাবের হোসেন চৌধুরী, নূর আলম লিটন চৌধুরী, নসরুল হামিদ বিপু সহ পতিত সরকারের আস্থাভাজন ব্যক্তিরা। এ বিষয়ে পানগাঁও কাস্টমস এজেন্ট কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বলেন, 5 আগস্ট পট পরিবর্তন না হলে এতদিনে সালমান এফ রহমানের নেতৃত্বে তারা বন্দরটি গিলে খেতেন। পানগাঁও বন্দরে হিমায়িত পণ্য লোড আনলোড না হওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যে কোনো পোর্ট চালু করার ক্ষেত্রে পণ্যের শুল্ক 5% কমাতে হয়। পানগাঁও পোর্ট তা না কমিয়ে বিভিন্ন হয়রানি বাড়িয়েছে, যে কারণে ফল ব্যবসায়ীরা এই বন্দরে যাচ্ছেন না। সার্বিক বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পানগাঁও বন্দরকে আরও সক্রিয় করতে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে ইতিবাচক ফল আসবে। আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক।